দিদি ভাই, সেই সকাল থেকে কেন জানি না তুই আমার সাথে আছিস। সকাল গড়িয়ে বিকেল হতে চললো, খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তুই আমার এখানে পড়ে আছিস। তোর মা তো অনেক রাগ করবে দিদি ভাই, আর তোকে তো আমি ভালো মন্দ খেতেও দিতে পারি না। তাহলে তুই কেন আমার সাথে এত সময় থাকিস? কি যে বলো না তুমি দিদিমা, আমি তোমার এখানে ভালো মন্দ খাওয়ার আশায় থাকি না গো দিদিমা। তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তুমি কত সুন্দর সুন্দর গল্প শোনাও আমাকে, আবার মাঝে মাঝে তোমার বাগানের কলাও খাওয়াও। তুমি খুব ভালো গো দিদিমা, তুমি আমায় কত আদর করো। হয়েছে হয়েছে, তুইও খুব ভালো রে দিদি ভাই। এখন তুই বাড়িতে যা, নইলে তোর বাবা মা ভীষণ রাগ করবে। আচ্ছা দিদিমা, আমি তবে আজ যাই। তুমি সাবধানে থাকো দিদিমা। বৃদ্ধা মিনুটুনটুনির সাথে কথা বলে টুকি বাড়ি ফিরে আসে। মা, ও মা, বাবা কি বাড়ি ফিরেছে? না রে মা, তোর বাবা এখনো বাড়ি ফিরেনি। আর তুই বুড়ি মায়ের বাড়ি থেকে এসে এমন চুপ হয়ে গেলি কেন? কি হয়েছে বল আমাকে। আচ্ছা মা, বুড়িমা আমাকে বললো আমি বুড়ি মায়ের সাথে অনেক সময় থাকি বলে তুমি নাকি আমার উপর রাগ করবে। আচ্ছা মা, তুমি বললে তো বুড়ি মায়ের তো কেউ নেই, সারাদিন একা একা বসে থাকে। তাই তো আমি বুড়ি মায়ের সাথে গল্প করে সময় কাটাই, যাতে করে বুড়ি মায়ের ভালো লাগে। মা, তুমি কি রাগ করো? না রে মা, রাগ করবো কেন? বুড়ি মায়ের তো কেউ নেই। আর তুই যে বুড়ি মাকে এত ভালোবাসিস, এত খেয়াল রাখিস, এটাই তো অনেক রে মা। টুনটুন, মা টুনটুন, বাইরে আয় তোরা। দেখ, তোদের জন্য আমি কত কি নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? মা, দেখো দেখো, বাবা কত বাজার করে এনেছে। কি ব্যাপার গো, আজ এত কিছু বাজার করে এনেছো যে? হ্যাঁ গো টুনি, আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছিলাম, তাই ভাবলাম একটু বেশি করে বাজার করে নিয়ে যাই। মা দেখো দেখো, বাবা দুধ নিয়ে এসেছে। মা, আজকে তবে তুমি রুটি বানাবে। আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো মা, আমার খুব ভালো লাগে রুটি খেতে। কিন্তু মা, আমার কাছে যা টাকা ছিল আমি তা দিয়েই এসব কিনেছি, আর আমার কাছে তো এখন টাকাও নেই। আমি কলা এখন কোথায় পাবো বল? বাবা, তুমি কোনো চিন্তা করো না, বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয়। আমি শুনেছি বুড়ি মায়ের নাকি উত্তরের জঙ্গলে কলা বাগান আছে। আমি বুড়ি মায়ের কাছ থেকে দৌড়ে কলা নিয়ে আসি। আমি কলা চাইলে বুড়িমা নিশ্চয়ই আমাকে কলা দেবে। এসব কথা বলে টুনটুন বৃদ্ধা বুড়ি মায়ের কাছে কলা চাইতে যায়। বুড়িমা, বুড়িমা, আমাকে কিছু কলা দেবে গো। তুই কলা নিবি দিদি ভাই, কিন্তু ঘরে যে এখন কলা নেই। চল, আজ তবে তোকে নিয়ে কলা বাগানেই যাই। সত্যি বলছো বুড়িমা? তুমি আমাকে নিয়ে তোমার কলা বাগানে যাবে? হ্যাঁ রে দিদি ভাই, সত্যি, চল তবে। কলা বাগানে যাওয়ার কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়, আর অনেক আনন্দের সাথে বৃদ্ধা মিনুটুনটুনির কলা বাগানে যায়। সেখানে গিয়ে তো টুনটুন ভীষণ অবাক হয়ে যায়, কেননা কলা বাগানের কলা গাছে কলা ছাড়াও আরো 3 রকমের ফল ধরা ছিল, আম, জাম আর ড্রাগন ফল। আচ্ছা বুড়িমা, তুমি তো আমাকে কলা বাগানের অনেক গল্প শুনিয়েছো, কিন্তু এই কলা গাছের 3 ফলের কথা তো আমাকে কখনো বলনি। টুনটুনের এমন কথা শুনে বৃদ্ধা মিনুটুনটুনি হাসতে থাকে। দিদি ভাই, এত কথা না বলে কলা বাগানে আম, জাম, ড্রাগন ফল ছাড়াও কলা ধরা আছে। তুই বরং তোর যত ইচ্ছে কলা ছিঁড়ে নে। এরপর টুনটুন মিনুটুনটুনির কথা মতো কলা গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। এত চিন্তিত হওয়ার কিছু নেই রে দিদি ভাই, তুই বরং আজকে কলা নিয়ে বাড়ি যা। কাল যখন আসবি তখন তোকে এই কলা গাছের 3 ফলের ব্যাপারে রহস্য সব খুলে বলবো। এরপর টুনটুন বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা টুনটুনের বাবা
কাজে চলে যায়। আর টুনটুন উড়ে উড়ে মিনু টুনটুনির কাছে যায় তিন ফলের রহস্যের কথা জানার জন্য। কিন্তু হঠাৎ টুনটুনের বাবা টোনা রোড অ্যাক্সিডেন্ট করে। এ কি টোনা, তোমার এই অবস্থা কি করে হলো? হে ঈশ্বর, এখন আমাদের কি হবে? সংসারই বা কি করে চলবে? হ্যাঁ গো টনি, কিভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বুঝতেও পারলাম না। এখন যে কিভাবে কাজে যাব? আমি তো কাজেও যেতে পারবো না, সংসার চালানোটা খুবই কষ্টের হয়ে গেল। এসব বলতে বলতে টুনি টোনাকে বিছানায় শুইয়ে দেয়। আর এদিকে বুড়িমা, বুড়িমা, কোথায় তুমি? ও বুড়িমা। কে রে দিদি ভাই, তুই আজ এত সকাল সকাল যে? জানো বুড়িমা, আমি রাতে একটুও ঘুমাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল আমি কখন তোমার কাছে এসে কলা গাছের তিন ফলের রহস্য জানবো। বলো না গো বুড়িমা, আমাকে ওই গল্পটা শোনাও না। কলা গাছে কে করে তিন ফল হলো? আচ্ছা আচ্ছা বাছা, এত অস্থির হোস না। তবে শোন, অনেক দিন আগের কথা। রূপপুর জঙ্গলে এক জাদুকর রাজা ছিল। সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি। কিন্তু ওই রাজা আমাকে ভুল বুঝে বনবাসে পাঠিয়ে দেয়। কিন্তু জাদুকর রাজা আমাকে মনে মনে অনেক ভালোবাসতেন। তাই জাদুকর রাজা আমাকে ওই বনবাসে একটি কলা বাগান উপহার দেন, যেন আমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট না হয়। আর দিদি ভাই, তুই জানিস এই কলা গাছগুলো জাদুর কলা গাছ, কোনো সাধারণ কলা গাছ নয়। আর এই কলা গাছের যদি কোনো একটি ফল অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এই কলা গাছে তিন ফল দেওয়ার কারসাজি ওই রাজাই করেছে, বুঝলি দিদি ভাই? এরপর বৃদ্ধা মিনু টুনটুনি খুশি হয়ে টুনটুনকে কিছু ফল পেড়ে দেয়। আর ফলগুলো নিয়ে টুনটুন খুশি হয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে ফেরার পর টুনটুন দেখতে পায় তার বাবা বিছানায় শুয়ে আছে। এ কি বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন বাবা? এরপর টুনটুনের মা টুনি টুনটুনকে সবকিছু খুলে বলে। সব শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর মনে মনে ভাবে, বুড়িমা তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে। আর বুড়িমা তো বলেছে এগুলো জাদুই ফল। এই ফল কোনো অসুস্থ রোগীকে খাওয়ালে নাকি রোগী সুস্থ হয়ে যাবে। এসব ভেবে টুনটুন ঝুড়ি থেকে একটা আম নিয়ে তার বাবাকে খাইয়ে দেয়। তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা। আম খাওয়ার সঙ্গে সঙ্গে টোনা একদম সুস্থ হয়ে যায়। এসব দেখে টুনটুন আর টুনটুনের মা ভীষণ খুশি হয়। তারপর সবকিছু আবারও ঠিক হয়ে যায়। এরপর থেকে টুনটুন তার বাবা মাকে নিয়ে অনেক সুখী শান্তিতে বসবাস করতে শুরু করে। গর্ভবতী টুনি তার স্বামীকে খোঁজার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আকাশ দিয়ে উড়ে যাওয়া এক সাধু ডানা গুটিয়ে নিচে পড়ে যায়। সাধুটি ছিল ভীষণ অসুস্থ। হায় হায়, সে কি হলো আপনার? বাবা, ও বাবা, আপনি ঠিক আছেন তো? কথা বলুন বাবা। আমার ডানায় যে খুব লেগেছে। আমার আমার যে বড্ড কষ্ট হচ্ছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার ডানায় জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। টুনি পাশে থেকে কিছু লতা পাতা ছিঁড়ে জড়িবুটি বানিয়ে সাধুর ডানায় লাগিয়ে দেয়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাধু একদম সুস্থ হয়ে যায়। আমার উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ রে বাছা। তা বাছা, এই নির্জন জঙ্গলে তুই একা একা কোথায় যাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই গর্ভবতী। আমি আমার স্বামীকে খোঁজার জন্য এই জঙ্গলের পথে এসেছি সাধু বাবা, কিন্তু কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে এদিকে যে আমার ডিম দেওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে সাধু বাবা।
তুই এ নিয়ে একদম চিন্তা করিস না বাছা, সময় হলেই তুই তোর স্বামীকে খুঁজে পাবি। আর আমার প্রাণ বাঁচিয়ে আমার উপকার করার জন্য আমি তোকে আশীর্বাদ করছি বাছা। তোর পেটের সন্তান শুভ শক্তির অধিকারী হবে, তারা অশুভ শক্তিকে দমন করতে পারবে, আর তোর জীবনেও আনন্দ বয়ে আনবে বাছা। এত ভালো আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। এবার আমি আসি রে মা, আর তুইও তোর স্বামীকে খুঁজে দেখ, কেমন? এই বলে সাধু সেখান থেকে চলে যায়, আর টুনিও তার স্বামীকে খুঁজতে খুঁজতে সামনের দিকে যায়। আর সেখানে গিয়ে টুনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। এ আমার কি সর্বনাশ হলো! আমার স্বামী আমাকে একা রেখে চলে গেল। আচ্ছা, ওর কি হয়েছিল? কেউ কি আছো? আমার স্বামীকে তোমরা বাঁচাও। এবার এবার আমি কি করে বেঁচে থাকবো? হায় সৃষ্টিকর্তা, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! টুনি তার স্বামীর মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে তার সৎকার করায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুনিও একসাথে 5টা ডিম দেয়। টুনি সেই ডিমগুলোতে তা দিয়ে 5 কন্যা সন্তানের জন্ম দেয়। মারে, সৃষ্টিকর্তা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তার বিনিময়ে হয়তো তোদের আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মা, ওমা, তুমি আর কেঁদো না গো, কেঁদো না। আমরা তো এখন চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি কেঁদো না। হ্যাঁ রে মা, তোদের পেয়ে আজ আমিও নিশ্চিন্ত। টুনি তার 5 কন্যাকে অনেক যত্নে বড় করে তুলতে থাকে। টুনির 5 কন্যা সারাদিন বনের ভেতরে খেলাধুলা করত, আর কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করার জন্য দৌড়ে যেত। আজ থেকে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আর যাকে অসহায় অবস্থায় দেখবো তাকে আমরা সাহায্য করব, কেমন? ঠিক আছে দিদি, চল। এরপর 5 কন্যা মিলে জঙ্গলে চলে যায়, আর যেতেই ওরা একটা বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। টুনটুন, তুই বাড়ি থেকে খাবার নিয়ে আয় তো, যা যা, এই বৃদ্ধা দিদাকে খাবার খাওয়াতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে যায় খাবার নিতে, আর খাবার নিয়ে সে ফিরে আসে। এরপর 5 কন্যা মিলে বৃদ্ধাকে খাবার খাইয়ে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর তারাও অনেকটা বড় হয়ে ওঠে। কিন্তু 5 কন্যা বড় হলেও ওরা সেটা জানে না যে ওদের মাঝে একটা শক্তি লুকিয়ে আছে। তারপর হঠাৎই জঙ্গলে একটা দানব ঈগল আসে। হা 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 হা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখতে পাচ্ছি। এখানে থাকলে আমি রোজ পাখি খেতে পারবো, আর বেশি বেশি পাখি খেয়ে শক্তিশালী হতে পারবো। দানব ঈগল একটা একটা করে পাখি ধরতে থাকে, আর গপ গপ করে গিলতে থাকে। এদিকে বাকি সব পাখিরা সেদিক দিয়ে ছোটাছুটি করতে থাকে। এসব দেখে টুনি তার 5 কন্যাকে বলে, মারে, তোরা কেউই বাড়ির বাহিরে বের হোস না। জঙ্গলে যে দানব ঈগল এসেছে, ওই ঈগল যাকেই পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। তোদের সামনে পেলে যে তোদেরও খেয়ে নেবে। মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো, আমরা নিজের প্রাণের ভয়ে কিনা জঙ্গলের পাখিদের সাহায্য করব না? এটা কি করে হয় মা, বলো তো? মা, তুমি আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে অন্যের পাশে দাঁড়াতে দাও মা। মারে, আমি যে চাই না তোদের বাবার মতো আমি তোদেরও হারাই। মা, আমাদের কিচ্ছুটি হবে না, তুমি দেখো। হঠাৎই টুনির সেই সাধু বাবার কথা মনে পড়ে যায়। ও হ্যাঁ, আমার মনে পড়েছে, সাধু বাবা তো আমাকে বলেছিল আমার 5 কন্যা শুভ শক্তির অধিকারী হবে আর সবার জন্য আনন্দ বয়ে আনবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাকে সাধু বাবা বলেছিল। মা, ও মা, তুমি কি বিড়বিড় করছো বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ, তোরা 5 বোন যে শুভ শক্তির অধিকারী রে মা। তোরা 5 বোন পারবি ওই দানব ঈগলকে ধ্বংস করতে। এবার তোরা যা রে মা, আমি তোদের আর আটকাবো না।
বোন, তোরা শুনলি তো? আমরা পারবো ওই দানবীগুলোকে ধ্বংস করতে। চল চল, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। মা, আমরা চাচ্ছি, তুমি আমাদের আশীর্বাদ করো। পাঁচ কন্যা তাদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দানব ঈগলকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 13+13 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। এই দানবীগুলো, তুই এতদিনে বনে অনেক পাখিকে খেয়েছিস, তবে আর পারবি না, বুঝেছিস? আজ তোর জীবনের শেষ দিন। পাঁচ কন্যার হাতে যে তোকে আজ মরতেই হবে। তোদের মতো সামান্য পাখি কিনা মারবে আমাকে? হা হা হা। তার আগে আমি তোদেরকে ভস্ম করে দেব। তোর ওই আগুন আমাদের কিচ্ছু করতে পারবে না। পারিস তো লড়াই করতে, আয় আয় বলছি। আমাকে লড়াই করতে বলছিস? আচ্ছা ঠিক আছে, আয়। হা হা হা। আমার সাথে কেউ পারবে না, আমি এই জঙ্গলের একমাত্র শক্তিধর। দানব ঈগল গর্জন করতে থাকে আর খুশিতে হাসতে থাকে। ওইদিকে পাঁচ কন্যা পালিয়ে বাড়ি ফিরে তার মাকে সব কথা খুলে বলে। ও, এই কথা তাহলে? তবে তো আমার আর কিছুই করার নেই। আমাদের ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। চল মা, চল তোরা। টুনি তার 5 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সাধু বাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ওরা সাধু বাবাকে পেয়েও যায়। আর টুনি সব ঘটনাই সাধু বাবাকে খুলে বলে। ওই দানব ঈগল যে অনেক শক্তিশালী, তাই তো ওই দানব ঈগলের শক্তির কাছে পাঁচ কন্যা বারবার হেরে যাচ্ছে। আর তাছাড়া আমি পাঁচ কন্যাকে সমস্ত শক্তি দিয়ে দেইনি, আমার কাছে কিছু শক্তি গচ্ছিত রেখেছি। এই 3 ভুট্টার মধ্যে পাঁচ কন্যার সমস্ত শক্তি লুকায়িত অবস্থায় আছে। এই নে 3 কন্যা, তোরা এই 3 ভুট্টা থেকে শক্তি অর্জন কর, আর এই শক্তি দিয়েই তোরা দানব ঈগলকে ভৎস করতে পারবি। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা জয়ী হয়ে আবারও ফিরে আসবো। তোরা আবার ফিরে এসেছিস, এবার তো তোদেরকে মরতেই হবে। এবার মরতে নয়, আমাদেরকে মারতে এসেছি। এরপর পাঁচ কন্যা ওদের 3 ভুট্টা দানব ঈগলের সামনে ধরে, আর তখনই 3 ভুট্টা থেকে আলোকরশ্মি বেরিয়ে সেই দানব ঈগলের গায়ে পড়ে। আর তখনই দানব ঈগলের শরীরে আগুন লেগে যায়, আর সাথে সাথে ঈগল ভৎস হয়ে যায়। এরপর পাঁচ কন্যা তাদের 3 ভুট্টা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। টোনার 3 বউ ছিল, টুনি, মুন্নি, রেনু। ওদের মাঝে অনেক মিল ছিল। একদিন মুন্নি টুনির পা টিপে দিচ্ছিল, আর পাশে বসে রেনু খাচ্ছিল। দিদিরা, সত্যি টোনা অনেক কষ্টে আছে। বনের পাখিরা আর এমনি এমনি বলে না গো। কেন রে ছোট, হঠাৎ করে এ কথা কেন বলছিস? এই দেখো, তোমার সন্তান হয়নি জন্য টোনা রেনু দিদিকে বিয়ে করেছে একটা সন্তানের আশায়। কিন্তু রেনু দিদিরও সন্তান না হওয়ার জন্য আমাকে বিয়ে করলো। আর দেখো, আমারও সন্তান হলো না। একটা সন্তানের জন্য টোনাকে কতই না কষ্ট করতে হচ্ছে। মুন্নি তো ঠিকই বলেছে দিদি, যদি তোমার সন্তান হতো তাহলে তো টোনা আমাদের বিয়ে করতো না, আর আমাদের ভরণ পোষণও চালাতে হতো না। তোমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে সংসার করতে। আমার সন্তান হলে যে তোদের মতো এত ভালো মনের বোন দুটো পেতাম না রে। তোরা এখন প্রার্থনা কর যাতে করে আমাদের 3 জনের একসঙ্গে সন্তান হয়। কেউ কি বাড়িতে আছো মায়েরা? আমাকে একটু সাহায্য করো, আমি 2 দিন থেকে কিছু খাইনি। দয়া করে আমাকে কিছু খেতে দাও। ইস বাবা, আপনার শরীর তো একদম দুর্বলের মতো হয়ে গেছে। এই রেনু বোন, যা তো ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে বাবাকে দে। মুন্নি, হাত পাখাটা নিয়ে আয় তো বোন, আর আমি জল নিয়ে আসি। তোরা অনেক ভালো রে মা,
আমি তোদের মতো এই পুরো বনে পাইনি কাউকে খুঁজে। আচ্ছা মায়েরা, তোরা কি 3 বোন? আমরা সম্পর্কে 3 সতীন, কিন্তু মনের দিক দিয়ে আমরা 3 বোন। আপনার দরকার পড়লে আপনি এখানে আবারও আসবেন, কেমন? বাবা, তোদের সম্পর্কটা আমার খুব ভালো লেগেছে। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাক। আর শোন, তোরা বাইরের কারো কোনো বুদ্ধি শুনবি না, তাহলে তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আসি রে বাচ্চারা। বৃদ্ধ এই কথা বলে চলে যায়। দিদি আর এই ছোট, চল আমরা রান্নাঘরে যাই। টোনা আসার যে সময় হয়ে গেছে, আমরা গিয়ে রান্না বসাই। ওরা 3 জন রান্নাঘরে যায় আর এভাবেই মিলেমিশে ওদের দিন কাটতে থাকে। একদিন, কি ব্যাপার মুন্নি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে বোন, আমাদেরকে বল। টোনা শহরে গেছে জন্য কি মন খারাপ করেছিস তুই? না দিদি, আমার কিছুই ভালো লাগছে না। আমার যে ঘুরতে যেতে ইচ্ছে করছে দিদি। ও এই ব্যাপার, মন খারাপ করে থাকিস না। যা রেডি হ, আমরা এক্ষুনি বনে ঘুরতে যাব। সত্যি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এরপর ওরা 3 জন বনে ঘুরতে যায়। বনে গিয়ে ওরা ওদের সামনে একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো, কি সুন্দর আপেল পেকে পেকে আছে। ওগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। রেনু দিদি, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না গো। তুই বললেও আমি আপেল পারতাম, আর না বললেও আমি আপেল পারতাম, কারণ আপেলগুলো যে আমারও খুব খেতে ইচ্ছে করছে। রেনু আপেল পাড়ে আর 3 জন মিলে অনেক মজা করে আপেলগুলো খায়। আমার এখন বনে এসে অনেক ভালো লাগছে। তাহলে চল এখন আমরা বাড়িতে চলে যাই, অনেকক্ষণ হলো তো বনে এসেছি। ওরা 3 জন বাড়ির দিকে রওনা দেয় আর হঠাৎ করেই তারা রাস্তায় একটা ডালিম পড়ে থাকতে দেখে। মুন্নি ডালিমটা হাতে নেয়। দিদিরা দেখো, ডালিমটা কত সুন্দর। টুনি দিদি, তুমি ডালিমটা খাবে? না রে বোন, খাবো না। অন্য ফল খেয়ে যে পেটটা ভরেই গেছে। তুই বরং সাথে নিয়ে চল, আমরা না হয় অন্য সময় খাবো। মুন্নি ডালিমটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। ডালিমটা বাড়িতে নিয়ে এসে ঘরের এক কোণে রাখে আর যে যার কাজে লেগে পড়ে। এইদিকে ডালিমটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুন্নি ঘরে এসে ডালিমটা দেখে অনেক অবাক হয়ে যায়। দিদিরা, কে কোথায় আছো? ঘরে এসে দেখো, ডালিমটা না বড় হয়ে গেছে। আরে আরে, সত্যি তো, এই ডালিমটা আবার এত বড় হলো কি করে? এটা আবার কোনো রাক্ষসী ডালিম নয় তো? দিদি, এই ডালিমের হাত পা মুখ বের হওয়ার আগেই এই ডালিমটাকে ফেলে দিয়ে আসতে হবে, নইলে যে ডালিমটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। টুনি যখনই ডালিমটা ধরতে যায় তখনই ডালিমটা ঘর ফেটে অনেক বড় একটা ডালিম ঘরে পরিণত হয়। ওরা 3 জন ছিটকে ঘরের বাইরে গিয়ে পড়ে। ওরে বাবারে, এই ডালিমটা দেখে ঘরে পরিণত হয়েছে। চলো দিদি, আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে যে এই ডালিম ঘর আমাদের ক্ষতি করবে। এমন অদ্ভুত ঘর তো আমি আগে কখনো দেখিনি। বোনেরা, দৌড়ে যা, ডালিম ঘরের সামনে দৌড়ে থাকিস না। কি থেকে কি যে হয়ে গেল, আমাদের ঘরটাও ভেঙে গেল। তোমরা ভয় পেও না, আমি একটা ভালো আত্মা। আমি এই ডালিম ঘরে ছোট্ট ডালিম হয়ে বন্দি ছিলাম। তোমাদের হাতের স্পর্শে ছোট্ট ডালিমটা ঘরে পরিণত হয় আর আমি মুক্ত হই। আমি আর কখনোই ঘরে আসবো না। আজ থেকে তোমরা এই ডালিম ঘরেই থাকতে পারবে। বিদায়। তার মানে এই ঘর ভালো, তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই। চলো দিদি, ডালিম ঘরে আমরা প্রবেশ করি। এরপর ওরা 3 জন ডালিম ঘরে প্রবেশ করে। ওরা বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ডালিম ঘরে। একদিন সকালবেলা, মুন্নি বোন, ঘরে এক ফোঁটা জলও নেই রান্না করার মতো। রেনু আর আমি তরকারি খাচ্ছি, তুই একটু তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয় তো। ঠিক আছে দিদি, আমি এখনই জল নিয়ে আছি। মুন্নি কলস নিয়ে নদীর পাড়ে যেতে থাকে। যজ্ঞ ওদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই ডালিম ঘরে। আরে আরে, এ আমি কি দেখছি? 303-এর ডালিম ঘর। এমন অদ্ভুত ধরনের গাছ তো জাদুর ঘর হয়। তাহলে কি এই ঘরটা জাদুর? না না, যেভাবেই হোক এদের কাছ থেকে আমাকে এই ঘরটা নিতেই হবে।
টোনা বাড়িতে নেই। এই সময় এদের তিনজনের কানে কুমন্ত্র দিতে হবে, তাহলে এরা আলাদা হয়ে যাবে আর আমিও এই ঘরটা পেয়ে যাব। যজ্ঞ সুযোগ খুঁজতে থাকে। যজ্ঞ মুন্নিকে রাস্তায় দেখতে পায় আর তাকে বলতে থাকে, আরে মুন্নি, তোমাকেই খুঁজছিলাম, অনেকদিন থেকেই খুঁজছি, খুব জরুরি একটা কথা বলার জন্য। কি কথা দাদা, বলো তাড়াতাড়ি। আমি একটা তান্ত্রিকের কাছে শুনেছি তোমাদের ওই ডালিম ঘরের মালিক যদি তুমি একা হতে পারো, তাহলে নাকি ওই ডালিম ঘর তার মালিককে অনেক সোনাদানা দিবে। যজ্ঞ দাদা, তুমি কি বলছো তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি সোনা দানা চাই না, আমি সারা জীবন দিদিদের সঙ্গে এভাবেই থাকতে চাই। আরে আরে, রাগ করো না বোন, আমি তোমার ভালোর জন্যই বলেছি। তোমার তো ভবিষ্যৎ আছে, তাই না? আর তুমি তো ওদের ছোট, ওরা তোমাকে ইচ্ছে করলেই বের করে দেবে। তাই বলছি, সময় থাকতে নিজের কাজটা বুঝে নাও। যজ্ঞ মুন্নিকে আরো অনেক হিংসের কথা বলে, আর মুন্নি যজ্ঞ কাকের ভোলানো কথায় সবকিছু ভুলে যায়। মুন্নি বাড়িতে চলে আসে। এই তো টপ গিলেছে, যাই বাকি দুজনকেও ভুলভাল বুঝাই, যাতে করে ওরা আলাদা হয়ে যায়। এরপর যজ্ঞ বাকি দুজনকেও একই কথা বলে। এরপর একদিন, এই রেনু, মুন্নি শোন, আমি তোদের বড়, তাই আমি যা বলবো তোরা সেটাই মানবি, ঠিক আছে? আজ থেকে এই ডালিম ঘর আমার, আর তোরা এখান থেকে চলে যা। দিদি, এসব তুমি কি বলছো? এই ডালিম ঘরটা আমার, কেননা আমি বন থেকে এই ডালিমটা না আনলে কখনোই এটা ঘর হতো না, তাই এই ঘর আমার, আর তোমরা এখান থেকে চলে যাও। না না, এই ডালিম ঘরটা আমার, কারণ আমি এই ডালিম ঘরটা প্রথম দেখেছিলাম। তোমরা চলে যাও তো চলে যাও। তিনজনের মাঝে এভাবেই তর্ক হতে থাকে। বেশ, ডালিম ঘর যখন আমার হবে না, তাহলে আমি তোদের কারোই হতে দেব না। এই ঘরটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। টুনি একটা লাঠি দিয়ে ঘরটাকে আঘাত করার সাথে সাথে ঘরটা সেখান থেকে উধাও হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? ডালিম ঘরটা কোথায় চলে গেল? দিদি, তোমার জন্য ডালিম ঘরটা আমার হলো না। আমার জন্য নয়, তোদের জন্যই এমনটা হলো। আমার যে সোনার মোহর। এমন সময় ওখানে আগের বৃদ্ধটা চলে আসে। কি ব্যাপার, কি হয়েছে? তোদেরকে আমি আগে বলেছিলাম তোরা বাইরের কারো কথাই শুনবি না, তাহলে যে তোদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোরা আমার কথা না শুনে সেই কাজটাই করেছিস। যজ্ঞ কাকের কুমন্ত্র শুনে তোরা নিজেদের বিপদ নিজেই এনেছিস। বাবা, আপনি যজ্ঞ কাকের কথা কি করে জানলেন? হ্যাঁ বাবা, বলুন না, কি করে জানলেন? তোরা যখন ঘর নিয়ে তর্ক করছিলি, তখন যজ্ঞ কাক দূর থেকে তোদেরকে দেখে অনেক হাসাহাসি করছিল আর তোদের মিল ভাঙার ব্যাপারে কথা বলছিল। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি অনেক ভুল করেছি যজ্ঞ কাকের কথা শুনে। হ্যাঁ দিদি, আমিও শুনেছিলাম যজ্ঞ কাকের কথা। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলেছিল, তার মানে আমাদের মাঝে ফাটল ধরাতে চেয়েছিল। ছি ছি, আমার তো ভাবতে অবাক লাগছে, আমরা কি করে এত বড় একটা ভুল করলাম। এখন যে আমাদের টাকার আশ্রয়টাও হারিয়ে গেল। বোনেরা, চল আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে আমরা কখনো বাইরের কারো কথাই শুনবো না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আমরা আগের মতোই দিন কাটাবো। এরপর বৃদ্ধ সেখান থেকে চলে যায়। দিদি, ডালিম ঘর তো নেই, চলো আমরা বন থেকে কাঠ নিয়ে এসে ঘর তৈরি করি। এরপর ওরা তিনজন আবারও মিলেমিশে ঘর তৈরি করে, আর তারা সুখেই দিন কাটাতে থাকে। যজ্ঞ আর টোনা ছিল দুই বন্ধু। ওরা দুই বন্ধু দুই পরিবারকে নিয়ে বসবাস করত। একদিন সকালবেলা, কি গো, তুমি এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গো গিন্নি, আর আমরা গরিব বলে আমাদের কেউই কাজ দিতে চায় না। বনের পাখিরা যদি তোমাকে কোনো কাজ না দেয় আর তুমিও যদি কোনো কাজ না করো, তাহলে আমরা খাবো কি বলো তো? এদিকে আবার বর্ষাকালও চলে আসছে, ঘরটা যে আমাদের বেশ পুরনো। ওগো, কষ্ট করে কোনো কাজ করে ঘরটা ঠিক করার কোনো একটা ব্যবস্থা করো না গো।
নইলে যে বৃষ্টিতে ভিজে আমাদের দিন রাত কাটাতে হবে। আরে তুমি তো বেশ ভালো কথাই বলেছো গিন্নি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি যজ্ঞ কাককে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এত অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বলতো? বনের পাখিরা যে কোনো কাজই দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে। ঘরটা তো মেরামত করতে হবে বল, এদিকে হাতে যে কোনো টাকাও নেই। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল বেরিয়ে পড়ি। এরপর ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কোনো কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনে সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় আমরা পেয়ে যাব। ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, চলো। ওরা ঘরে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বাতাসের সাথে বৃষ্টিও শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে টোনা আর যজ্ঞর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে। হায় হায়, এটা কি হয়ে গেল? এবার এবার আমরা কি করব? গিন্নি, ও গিন্নি, আমার মাথায় তো কিচ্ছু আসছে না গো। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে করে এমন কিছু হলেও আমরা ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আমরা আশ্রয় নেব? গিন্নি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমি আজকেই টোনা সহ অন্য বনে যাব কাজ খুঁজতে, তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ খুঁজতে অন্য বনে যাই। অন্য বনে গেলেই কি আমরা কাজ পাবো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যজ্ঞ অন্য বনের দিকে যেতে থাকে। যেতে যেতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ দেখ যজ্ঞ, এই বনে কত মোটা মোটা গাছ। হ্যাঁ রে যজ্ঞ, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনে। ওরা চলতেই থাকে। হঠাৎই যজ্ঞর চোখে দুটো গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আর একটা ঘর ছিল রূপোর রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর, চল চল আমরা ওই ঘরে যাই। মনে হচ্ছে ওই গোলাপ দুটো ঘরে কেউ থাকে না। আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। এরপর ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর টাকা উপার্জন করে ঘর বানানোর দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস? গোলাপ ঘর দুটোকে দেখে মনে হচ্ছে এই ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার গোলাপ ঘরটাই নেব, কারণ রূপার চাইতে সোনার দাম যে অনেক বেশি। কি রে টোনা, কিছু বলছিস না যে? থাকবি না এই ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটা নেব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নেব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, এটা আমার পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সঙ্গে না আসতাম তাহলে কিন্তু তুইও আসতি না। তাই এই সোনালী রঙের গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে এই সোনালী ঘরটা নেবে। আমি এই কয়েনের উপরের অংশ নিলাম, বুঝেছিস? আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা নিয়ে টর্চ করে, আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়।
আমি জিতেছি, তাই এই সোনালী রঙের ঘরটা আমার, বুঝেছিস? তুই খবরদার আমার এই সোনালী রঙের ঘরের আশেপাশে আসবি না। আমি এখন তোর চাইতে ধনী। হা হা হা। যাই আগে গিন্নিকে নিয়ে আসি। গরিবটাও না, খবরদার আমার গোলাপ ঘরে ঢোকার চেষ্টাও করবি না। আমি গরিব নই, তুই বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, তুমি আর খেতো না, আমি তোমাকে নিতে যাচ্ছি। ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যজ্ঞর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে আর টোনার পরিবার রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে। যজ্ঞ গোলাপ ঘরে প্রবেশ করে দেখে গোলাপ ঘরে কিচ্ছু নেই, ঘরটি একদম ফাঁকা। এদিকে টোনাও সে একই দৃশ্য দেখে যে তাদের ঘরেও কিচ্ছুটি নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এই তো দেখছি একদম ফাঁকা। তুমি না বলেছিলে যে গোলাপ ঘরের ভিতরে নাকি সোনা দানায় ভর্তি? আমি তো গোলাপ ঘরটা বাইরে থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরটাতেও তো একদম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তার মানে নিশ্চয় যজ্ঞুর ওই ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, বলছি কি, এভাবে হাত গুটিয়ে না বসে থেকে চলো চলো আমরা ওদের ঘরে গিয়ে আক্রমণ করি, মানে ওদের ঘরটা আমরা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার থেকে ভালো ওদের ঘরটা ভেঙে দিয়ে আমরা সোনাদানা নেব। ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো চলো, আর দেরি করা যাবে না, নইলে আবার ওরা সোনাদানা সব বিক্রি করে দেবে। এরপর টোনা আর টুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। গিন্নি, তাড়াতাড়ি লাঠি নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে তো কিচ্ছু নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো চলো, ওই ঘরটা ভেঙে আমরা সোনা দানা ছিনিয়ে নেব, নইলে যে টোনা আমার থেকেও ধনী হয়ে যাবে। যজ্ঞ আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায়, আর অন্যদিকে টোনা আর টুনিও লাঠি নিয়ে যজ্ঞদের ঘরের সামনে যায়। গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুই গোলাপ ঘরকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক পর্যায়ে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায়, আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালী গোলাপ ঘরে তো কোনো সোনা দানা নেই। এই রূপোর ঘরের জায়গায় তো কোনো সোনা বা রূপও নেই, আর এই গোলাপ দুটো ঘর কোথায় উধাও হয়ে গেল? কে রে কে? আমার দুটো গোলাপ ঘর কে ধ্বংস করলি? কার কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন রে, কেন ধ্বংস করেছিস বল? একি কে কে তুমি? আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো যে আমি আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম। তোরা কিনা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। তবে তো আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ রাইনি, আমাদের তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, আমরা তোমার দুটো পায়ে ধরি। আমার মাঝে কোনো দয়া মায়া নেই, তোরা তোদের শাস্তি পাবি পাবি। এরপর ডাইনি ওদের ধরে খেয়ে ফেলে। চক্কু দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো, আর এই নাও 10 টাকা। মেয়েটা যে সকাল থেকে খাওয়ার জন্য বায়না ধরেছে। এখনো কি 5 টাকা দামের সিঙ্গারা আছে নাকি শুনি? দুটো সিঙ্গারা নিতে গেলে আমাকে 20 টাকা দিতে হবে। কি বলছো কি দাদা, 20 টাকা? তার মানে একটা করে সিঙ্গারা 10 টাকা? এটা তো অনেক টাকা দাদা। আর গতকালকেই তো একটা সিঙ্গারা 5 টাকা করে নিলাম। গতকালের দিন শেষ, আজ থেকে প্রতি পিস, আজ থেকে একটা করে সিঙ্গারা 10 টাকা, বুঝতে পেরেছিস? দাদা, এক রাতেই তুমি এভাবে সিঙ্গারার দাম বাড়িয়ে দিলে, কাজটা কি হলো বলো তো? আর আমরা তো গরিব পাখি, এত দাম দিয়ে খাওয়া আমাদের সম্ভব হবে না গো।
শোন সুখী, আমি এমনি এমনি দাম বাড়াইনি। সিঙ্গারা বানানোর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আমাকেও দাম বাড়াতে হলো, বুঝেছিস? আমাকেও তো লাভ করতে হবে, তাই না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাও তাহলে 10 টাকা করে সিঙ্গারা দাও। এই নাও টাকা। আহা, বোকা সুখী বুঝতেই পারলো না, আমি তাকে বোকা বানিয়ে বেশি দামে সিঙ্গারা বিক্রি করলাম। ভালোই হয়েছে, আমি এভাবে প্রতিদিন পাখিদের কাছে বেশি দামে সিঙ্গারা বিক্রি করব আর অনেক টাকা আয় করব। যজ্ঞ কাক ছিল ভীষণ লোভী। সে লোভের আশায় আশায় সিঙ্গারার দাম বাড়াতেই থাকে। এতে করে গরিব পাখিরা বেশি একটা সিঙ্গারা কিনতে পারত না। যজ্ঞ আঙ্কেল, ও যজ্ঞ আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দেবে গো? সিঙ্গারা যে চাচ্ছিস, টাকা এনেছিস? আমার একটা সিঙ্গারার দাম 20 টাকা। দে 20 টাকা আগে দে, তারপর সিঙ্গারা নিয়ে যা। আঙ্কেল, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে শুধু 1 টাকা আছে। তুমি 1 টাকা দিয়ে আমাকে একটা সিঙ্গারা দাও না আঙ্কেল, আমার যে সিঙ্গারা খেতে ভীষণ ইচ্ছে করছে। গরিব ভিখারির বাচ্চা, 1 টাকা নিয়ে এসে আমার কাছে সিঙ্গারা কিনতে এসেছিস? শোন, আমি ওসব 1 টাকা 2 টাকার সিঙ্গারা বিক্রি করি না। যা এখান থেকে চলে যা বলছি, দূর হয় এখান থেকে। যত সব ফকিরের বাচ্চারা কোথা থেকে যে আসে এখানে। ও বাবা, কতদিন পর বাড়ি ফিরে আসলাম। এতদিন শরীরে থাকতে থাকতে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বনের প্রাকৃতিক হাওয়া আমার শরীরে রাখতে যে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মা, ও মা, ওই দেখো মা, একটা সিঙ্গারার দোকান। চলো না মা, চলো না, আমি সিঙ্গারা খাই, কতদিন হয়ে গেল আমি একটা সিঙ্গারাও খাই না। এই যে আমার মেয়ে শুরু হলো পাগলামি, তাই না? সিঙ্গারা দেখলে খেতে হয় বুঝি? হ্যাঁ, দেখলেই তো খেতে হয়। তুমি তো জানোই মা, সিঙ্গারা আমি কত ভালোবাসি। হয়েছে, আর পাকনামো করতে হবে না। সিঙ্গারা না খাওয়া পর্যন্ত তুই আমাকে জ্বালিয়ে মারবি। শহর থেকে আসা টনি তার মেয়ে টুনটুনকে নিয়ে যজ্ঞ কাকের সিঙ্গারার দোকানে যায়। এই যে দাদা, আমার মেয়েটাকে দুটো সিঙ্গারা দিন তো। এই নিন সিঙ্গারা। আপনারা বুঝি এই বনে নতুন পাখি? আগে তো কখনো দেখিনি। না, আসলে আমরা আগেই বনেই থাকতাম। আমার স্বামী শহরে চাকরি করে, তো তার জন্য ওখানেই বেশি থাকা হয় এই আর কি। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতে আসি। তো দাদা, সিঙ্গারার দাম কত? একটা করে সিঙ্গারা 20 টাকা, তাহলে আপনার মোট হলো 40 টাকা। কি বললেন দাদা? একটা সিঙ্গারার দাম 20 টাকা, তাও আবার এত ছোট ছোট সিঙ্গারা? আমাদের শহরে তো এর থেকে বড় সিঙ্গারা মাত্র 5 টাকা বিক্রি হয়, জানেন? তাহলে আমার এখানে কেন এসেছেন? হ্যাঁ, তাহলে শহরে সিঙ্গারা খেতেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে তা আপনি কি বুঝবেন? এত কথা না বলে আমার সিঙ্গারার দাম দিন তো। মোটেও জিনিসপত্রের দাম বাড়েনি, আপনি অন্যভাবে সিঙ্গারার দাম বাড়িয়েছেন। এটা মোটেও ঠিক কাজ নয়, বুঝতে পেরেছেন? যেখানে সিঙ্গারার দাম মাত্র 5 টাকা, সেখানে আপনি 20 টাকা নিচ্ছেন। বনে কত পাখিরা বাস করে, তারা কি এত দাম দিয়ে সিঙ্গারা খেতে পারবে বলুন? শুনুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না, অত কিছু ভাবার আমার সময় নেই, বুঝেছেন? আর আপনার যদি এত গরিব পাখিদের ওপর মায়া থাকে, তাহলে 5 টাকা কেন? হ্যাঁ, যান 1 টাকায় সিঙ্গারা বিক্রি করুন, তাতে আমার কি? হ্যাঁ, এখন বেশি কথা না বলে আমার টাকা দিয়ে এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? উনি যজ্ঞর এমন কথা শুনে আর কিছুই বলে না। 40 টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে তাদের বনের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি সেই তখন থেকে বাড়িতে এসে 1 টাকা হাতে নিয়ে কি এত ভাবছো মা? তুমি আবার ওই দোকানদারের কথা মতো 1 টাকা সিঙ্গারার দোকান দেবে না তো? হ্যাঁ রে মা, আমি তাই ভাবছি। ওই সিঙ্গারাওয়ালা দোকানদারের ব্যবহার আমার একটু ভালো লাগেনি। ওই দোকানদার অনেক লোভী, নিজের স্বার্থের জন্য সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে। না জানি এই বনে কত গরিব পাখি আছে, তাদের ইচ্ছে থাকলেও তারা খেতে পারে না সিঙ্গারা। তাই আমি ভেবেছি বাজারে একটা সিঙ্গারার দোকান দেব, আর আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করব। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমি এখন থেকে বনেই থাকবো, তাই না বলো মা? খুব মজা হবে, তুমি সিঙ্গারার দোকান দেবে আর আমি সিঙ্গারা মজা করে খাবো। পাগলি মেয়ে একটা, চল তোকে খাইয়ে আমি বাজারে যাব, কিছু জিনিসপত্র কিনতে তো হবে নাকি? উনি বাজার থেকে সব ধরনের উপকরণ কিনে নিয়ে আসে
আর পরের দিন টুনি বাজারে একটা সিঙ্গারার দোকান দেয়। দোকানের সাইনবোর্ডে লিখে দেয় যে 1 টাকার সিঙ্গারার দোকান। সব পাখিরা তা দেখে টুনির দোকানের সামনে ভিড় জমায়। আরে আরে দিদি, এটা কি সত্যি নাকি আপনার দোকানে সত্যি সত্যি 1 টাকার সিঙ্গারা পাওয়া যায়? দিদি, ও দিদি, সিঙ্গারাগুলো খেতে কি ভালো হবে, নাকি আবার আমাদেরকে বোকা বানিয়ে ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করছেন, বলুন তো? আরে না গো দাদা দিদিরা, তোমাদের ঠকাবে না আমি। আমার এই 1 টাকার সিঙ্গারার দোকানে কোনো ভেজাল নেই। তোমরা 1 টাকা দিয়ে যত ইচ্ছে সিঙ্গারা খেতে পারবে। এই সিঙ্গারা আমি নিজের হাতে বানিয়েছি গো। ঠিক আছে দিদি, তাহলে এবার আমাদেরকে 1 টাকা দিয়ে সিঙ্গারা দিন তো, আমরা একটু খেয়ে দেখি 1 টাকার সিঙ্গারা খেতে কেমন লাগে। আরে বাহ, এই সিঙ্গারা তো খেতে দারুণ মজার। এত কম দামে এত সুন্দর সিঙ্গারা, তাও আবার অনেক বড় সিঙ্গারা। 1 টাকা দিয়ে যে এত ভালো সিঙ্গারা পাবো সেটা তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, একদম অমৃতের মতো খেতে। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ও দিদি, আমাকে আর 2টো সিঙ্গারা দিন না। টুনির 1 টাকার সিঙ্গারা বনের সবার কাছে বিখ্যাত হয়ে যায়। বনের ধনী গরিব সব পাখিরাই টুনির দোকানে এসে সিঙ্গারা খেত। এটা কি হলো? এই শহরের পাখি উড়ে এসে জুড়ে আমার ব্যবসা লাল বাতি ধরিয়ে দিল। এটা দেখছি 1 টাকার সিঙ্গারা দোকান খুলে বসেছে, আর সবাই 1 টাকার সিঙ্গারা খেয়ে আমার দোকানে আসতে ভুলে গিয়েছে। না না, যে করেই হোক এই 1 টাকার সিঙ্গারা দোকান সরাতেই হবে। দরকার হলে ওই দোকান আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো, আর সেটা আজ রাতেই। যজ্ঞ যখন দাঁড়িয়ে এসব কথা একা একাই বলছিল, তখন সুখী আড়াল থেকে সবটাই শোনে। একে শুনছি আমি, সর্বনাশ! এই বেটা যজ্ঞ তো দেখছি টুনি দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, এক্ষুনি ব্যাপারটা সবাইকে জানাতে হবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ দোকানটা পুড়িয়ে ফেলার। এরপর যজ্ঞ যখনই টুনির দোকানে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই চারপাশ থেকে বনের পাখিরা লাঠি নিয়ে বের হয়ে আসে আর যজ্ঞকে অনেক মারতে থাকে। ব্যাটা লোভী সিঙ্গারাওয়ালা, আমাদের কাছে সব সময় চড়া দামে সিঙ্গারা বিক্রি করতি, আর যখন দেখলি আমরা তোর দোকানে যাই না, তখন কিনা তুই অন্যের ক্ষতি করতে এসেছিলি। আজ টুনি দিদির 1 টাকার সিঙ্গারার দোকান আছে বলেই আমরা গরিবরা প্রাণ ভরে সিঙ্গারা খেতে পারি, আর তুই কিনা তারই ক্ষতি করতে যাচ্ছিস। আজ তো তোকে প্রাণেই মেরে ফেলবো। মারো, সবাই মারো, আরো বেশি করে মারো এই বজ্জাত যজ্ঞকে। আমাদের হাতে মার খেয়ে মনে হচ্ছে আর কিছুই হবে না, একে পুলিশে দিতে হবে। এরপর সবাই লোভী যজ্ঞ সিঙ্গারাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়, আর আগের মতো টুনির দোকান থেকে 1 টাকা সিঙ্গারা নিয়ে সবাই খেতে থাকে।